রোহিঙ্গারা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, কি কি হুমকি হইতে পারে? রোহিঙ্গাদের যে ঢল বাংলাদেশে এসছে, দিস ইজ ক্রিয়েটেড বাই দ্য মিলিটারি জাম। দে উইল ডু এভরিথিং পসিবল যে রোহিঙ্গা রিফিউজি যেন ফেরত না যায় ওখানে। সো আমরা যদি যারা চলে আসছে তাদেরকে নিয়ে নেই, অ্যাকসেপ্ট করে নেই, বাকি যারা আছে তাদেরকেও নিয়ে নেই, তাহলে আলটিমেটলি দিস জানতা ইজ উইনার, তাদের অবজেক্টিভ ফুলফিল হয়ে গেল। সেই বিষয়ে কথা বলার জন্য একজন চমৎকার ভূ রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যার আমাদেরকে আজকে শিখাবেন। দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতা ওনার। বাংলাদেশ নেভিতে যখন রিটায়ার করেন অ্যাজ আ কমোডর র্যাঙ্কটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল সমমর্যাদার। বাংলাদেশ নেভিতে কাজ করার পাশাপাশি ইউনাইটেড নেশনসে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। অ্যাজ আ প্রলিফিক রাইটার ওনার যে নতুন বইটা আসছে সেটা হচ্ছে জিওপলিটিক্স অফ টেরোরিজম ইন দ্য স্যান্ডস। প্রায় কত 15 থেকে 20 লক্ষ রোহিঙ্গা ক্যাম্পে কি করে, এদের ভবিষ্যৎ কি? একটা রোহিঙ্গা ফেরত যাবে না, রিফিউজি ক্যাম্পের ভিতরে আটকে রাখতে পারবে না, দে উইল স্পিল ওভার। কি করে খাবে? তাদের তো কোনো সোর্স অফ আর্নিং নাই। এখন এদেরকে নিয়ে জানতাও খেলতে পারে, এনি এক্সটার্নাল ফোর্সেস ক্যান অলসো প্লে। ড্রাগ ব্যবসার সাথে জড়িত হয়ে যাচ্ছে, ওখানে যারা ড্রাগ ডিলার্স আছে তারাই রোহিঙ্গাদেরকে বেশি ব্যবহার করছে। যখন আমরা বলি কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে, কন্ট্রোলের বাইরে কি হইতে পারে? আমি প্রথমটা দেখি সোশ্যাল সিকিউরিটি। মায়ানমার বর্ডার, এই বর্ডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা খুব অ্যাক্টিভলি ইনভলভড, চায়না ইজ ভেরি অ্যাক্টিভলি ইনভলভড, এন্ড ইন্ডিয়া ইজ অলসো ইনভলভড। চায়নার স্বার্থটা হচ্ছে চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর আছে একটা। অন দ্য আদার হ্যান্ড আমেরিকা চাবে না চায়নাকে এই অ্যাক্সেসটা দিতে, সেক্ষেত্রে আমেরিকা এই আরাকান আর্মিকে ইউজ করতেও পারে। অন দ্য আদার হ্যান্ড তার ডোর স্টেপে, তার ব্যাকইয়ার্ডে আমেরিকান প্রেজেন্সটা পছন্দ করবে না। চায়না এবং ইন্ডিয়া দুই পক্ষই জান্তা সরকারের সাথে সম্পর্ক রাখছে, আরাকানদের সাথে সম্পর্ক রাখছে, আর আমরা বসে আছি। সো বাংলাদেশ উইল হ্যাভ টু ম্যানিউভার ভেরি স্মার্টলি, যেটা করতেছে না, করা উচিত। বাংলাদেশ আসলে ভালো করতে পারে এই রোহিঙ্গাদেরকে পাঠানোর ক্ষেত্রে। বাট 2017 সালে এসে যেটা খুলে দিলাম দরজা, what should I say, it's a mistake or blunder, and another blunder was the ভাষাঞ্চা প্রজেক্ট। এইগুলো না করে আমাদের ফোকাসটা হওয়া উচিত ছিল ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমি আরো বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো 2010 থেকে যখন রোহিঙ্গা ইস্যুটা নিয়ে মিলিটারি পলিটিক্স বাংলাদেশের সাথে এঙ্গেজমেন্ট নিয়ে আপনি খুব ক্লোজলি ফলো করছেন, আপনার পত্রিকাতে অনেকগুলো লেখা ছাপা হয়েছে, গবেষণা করছেন। সো এই মানবিক করিডোরটা আসলে বাংলাদেশের জন্য কতটুকু মানবিক আর কতটুকু নিরাপত্তার সংকটের দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে? রিসেন্টলি এই মানবিক করিডোর ইস্যুটা চলে আসে, স্পেশালি জাতিসংঘের মহাসচিবের সফরের কিছুদিন পরে এই মানবিক করিডোরের বিষয়টা সামনে আসছে। বিভিন্ন মিডিয়াতে এটা আলোচনা হচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন ধরনের তাদের বক্তব্য অভিমত দিচ্ছেন। সো আমার প্রশ্ন হচ্ছে যে মানবিক করিডোর তো হচ্ছে মানবিক সাহায্য দেওয়ার জন্য এটা তৈরি করা হতে পারে বা হবে, যেটা সবাই আলোচনা করছেন বা শুনছি। আমার প্রশ্নটা হচ্ছে এখানে জাতিসংঘ যেহেতু এই মানবিক করিডোরটা চাচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে, তো আরাকানের কোন অঞ্চলটাকে তারা দুর্গত এলাকা হিসাবে ঘোষণা করেছে বা কোন এথনিসিটিকে দুর্গত এথনিসিটি হিসাবে ঘোষণা করেছে? আমার জানার মতে জাতিসংঘ এ ধরনের কোনো ঘোষণা দেয় না যে আরাকান অঞ্চলকে তারা দুর্গত এলাকা হিসাবে ঘোষণা করছে, সেখানে খাদ্যাভাব চলছে, এ ধরনের তো কোনো রিকগনিশনটা নাই। তাহলে মানবিক করিডোরের বিষয়টা আসছে কেন? অনেকে বলেন যে ওখানে যারা রোহিঙ্গা আসছে, এখন রোহিঙ্গা তো আবার আমাদের এখানে চলে আসতেছে, অনেকে বলছেন যে প্রায় 1,25,000 সামথিং এরকম রোহিঙ্গা আবার ফেরত চলে আসছে আমাদের এখানে। তো এইখান থেকে যদি আমরা মানবিক সাহায্য, খাদ্য সাহায্য এগুলো যদি পাঠাই, তাহলে হয়তো রোহিঙ্গারা ওখান থেকে আবার এদিকে আসবে না। এখানে প্রশ্নটা হলো, রোহিঙ্গা যে বাংলাদেশে এসছে আগে এবং এখন যে আসছে, এটা কি ওখানে খাদ্য সংকট সৃষ্টির কারণে হচ্ছে? ওখানে রোহিঙ্গারা আসার মূল কারণটাই হচ্ছে রাজনৈতিক এবং সামরিক সমস্যা, ওখানে যে নিরাপত্তা যে সংকট যেটা তৈরি হয়েছে, তার কারণে তারা এই দেশে আসছে। ওখানে খাদ্য সংকট এই ধরনের কোনো কারণে তারা যাচ্ছে না। আরটা হচ্ছে যে মানবিক করিডোর এখন যেটা এস্টাবলিশ হবে, সেটা জাতিসংঘ করুক বাংলাদেশের মধ্যে দিয়ে, আরাকানে কাদের সাথে আপনি এনগেজ করবেন? ওখানে তো জান্তা সরকারের তো কোনো কর্তৃত্ব নাই, নিয়ন্ত্রণ নাই। ওখানে হচ্ছে আরাকান আর্মি টোটাল নিয়ন্ত্রণে আছে, এক্সেপ্ট 3টা ডিস্ট্রিক্ট। একটা হচ্ছে সিতওয়ে, যে ক্যাপিটাল, আরাকানের ক্যাপিটালটা, আর একটা হচ্ছে চকপিউ, একটা ডিস্ট্রিক্ট আছে সাউথে, আর হচ্ছে ওর পাশেই মুনং আইল্যান্ড আছে। তো মুনং আইল্যান্ডটা হচ্ছে এটা একটা ডিসোলেট আইল্যান্ড, ওখানে মানুষ সংখ্যা খুবই কম, স্মল একটা মিলিটারি বেজ আছে, একটা সার্ভেলেন্স রাডার স্টেশন আছে, কমিউনিকেশন রাডার আছে। বাট চকপিউ ডিস্ট্রিক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওখানে স্ট্র্যাটেজিক অনেকগুলো অ্যাসেটস আছে, সেটা চায়না ইজ অলসো ইনভলভ দেয়ার, ওখানে আছে। তো এই যে মানবিক করিডোর আমরা দিব ওখানে, আপনি যদি এখানে ধরুন খাদ্য সাহায্যই দিলাম,
কাকে দিবেন? খুব সাধারণ আন্ডারস্ট্যান্ডিং এ হচ্ছে যে এটা ওখানে যারা নিয়ন্ত্রণে আছে, দ্যাট ইজ প্রেজেন্টলি আরাকান আর্মি, তাদের সাথে কোনো ধরনের একটা এনগেজমেন্ট বা আন্ডারস্ট্যান্ডিং হবে। তো ওই এনগেজমেন্ট যদি তাদের সাথে বা আন্ডারস্ট্যান্ডিংটা হয়, নেপিটোতে যে জান্তা সরকার আছে সে ডেফিনেটলি এটা পছন্দ করবে না। আর আপনি যে ধরনের সাহায্য এখান থেকে পাঠান, ডেফিনেটলি দ্যাট উইল বেনিফিট ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি দ্য আরাকান আর্মি। তাদের ওয়ার মেকিং পটেনশিয়াল, তাদের লজিস্টিক্স স্ট্রেংথ বাড়াবে, সবকিছুই করবে। যেটা নেপিটোতে যে জান্তা সরকার তারা ডেফিনেটলি এটা পছন্দ করবে না। তারা চাবে এইটাকে ইন্টারভেন করতে, এটাকে বাধাগ্রস্ত করতে। এবং তারা সেটা বাধাগ্রস্ত কিভাবে করতে পারে, সেটা হচ্ছে ফিজিক্যাল মিলিটারি ইন্টারভেনশন ইনটু দ্য আরাকান অ্যাগেন তারা ওখানে, বাট দ্যাট ইজ ভেরি আনলাইকলি। যেটা কারণ তাদের সেই যেটা তারা হারিয়ে ফেলেছে ওইটাকে রিগেইন করে, ওই শক্তি রিগেইন করে আসা এটা সময় সাপেক্ষ ব্যাপার। অলরেডি অপশন হচ্ছে তাদের এয়ার অ্যাসেট যেটা আছে সেটাকে ইউজ করা, এই করিডোরটাকে ডিসরাপ্ট করার জন্য। এই ডিসরাপশনের জন্য যখন বিষয় আসবে, তখন তারা এয়ারপোর্ট, এয়ার অ্যাসেটকে ইউজ করতে যাবে। দ্যাট উইল ক্রিয়েট সিকিউরিটি ইমপ্লিকেশন ফর বাংলাদেশ। বাংলাদেশের ভিতরে যদি ধরে নিচ্ছে হাইপোথেটিক্যালি, বাংলাদেশের এই করিডোরের জন্য বাংলাদেশের ভিতরে যদি এয়ার ইন্টারভেনশনটা করে মিয়ানমার জান্তা সরকার, বাংলাদেশ কিভাবে রিয়াক্ট করবে জিনিসটাতে? অ্যাকশন অ্যান্ড রিয়াকশন, এই দুইটার রেজাল্ট অ্যান্ড ভ্যালুটা কি আসবে সেটা তো ডিসআন্ডারস্ট্যান্ড। আমরা সেক্ষেত্রে করিডোরটা কেন করলাম? মানে আমাদের এখানে সর্ট অফ অপটিমিজমটা কি ছিল? না, এখানে কিন্তু করিডোর হয়ে গেছে বা স্টাবলিশ হয়ে গেছে সেটা কিন্তু না, আলোচনা চলছে। সরকারের তরফ থেকে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, বিভিন্ন জন এটা আলোচনাও করছেন সব বিভিন্ন ডাইমেনশনকে নিয়ে, বাট হয়ে গেছে সেটা বলা যাবে না। বাট দেওয়ার আগে আমাদের চিন্তা করা উচিত আমাদের ইন্টারেস্টটা, আমাদের ইন্টারেস্ট কতখানি সার্ভ হবে সেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। আমাদের তো আসলে ভারতকে নিয়ে বলে রাখি, মিয়ানমারের যে আরাকান যে স্টেটটা আছে ওর পূর্ব পাশে জান্তা সরকার নিয়ন্ত্রণ আছে। ওখানে তারা রিসেন্টলি কয়েক বছর আগে নতুন একটা এয়ারবেস করছে। সেই এয়ারবেসটা তারা করেছে রাশিয়া থেকে যে SU-30 যে ফাইটার এয়ারক্রাফট তারা কিনেছে, ওখান থেকে এই SU-30 অপারেট করতে যেন পারে সেই জিনিসটাকে সামনে রেখে তারা ওই নতুন এয়ারবেসটা তৈরি করেছে। সো দেয়ার ইজ এ পসিবিলিটি এই ধরনের করিডোরের বিষয়গুলো আসলে তারা দে মাইট এনগেজ এমপ্লয় দেয়ার এয়ার অ্যাসেটস। আমরা তো ভারতকে নিয়ে অনেক আলোচনা করি, 7 সিস্টার, শিলিগুড়ি করিডোর, ভারতের সাথে আমাদের সম্পর্ক, ভালো খারাপ সম্পর্ক নিয়ে আলাপ করি এবং আমরা চিন্তা করি যে আমাদের সিকিউরিটি ফেনীতে কি হবে এন্ড সো অন। আপনার কাছে কি মনে হয় কিনা অনেক ক্ষেত্রে যে রোহিঙ্গারা অলরেডি আমাদের দেশে চলে আসছে এবং মিয়ানমারের সাথে আমাদের যে বর্ডার এবং সেই বর্ডার নিয়ে যে টেনশন, সেটা আসলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য অনেক বড় হুমকি হইতে পারে? দেখেন, রোহিঙ্গা 2017 সালে যখন আসছে তখনই কিন্তু যদি আপনি পপুলেশনটাকে কম্পেয়ার করেন, রোহিঙ্গা পপুলেশন এবং লোকাল বাংলাদেশি পপুলেশন, টেকনাফের উপজেলার কথা আমি বলছি, তখন কিন্তু রোহিঙ্গারা কিন্তু মেজরিটি হয়ে গেছে অটোমেটিক। টেকনাফ উপজেলাতে যে বাংলাদেশের পপুলেশন যেটা ছিল দ্যাট বিকাম মাইনরিটি, বাট রোহিঙ্গার অ্যাজ এ রিফিউজি দে কনসেন্ট্রেটেড ইন দ্য রিফিউজি ক্যাম্পস। আমি একটা অ্যানালাইসিস করেছিলাম যে ডেমোগ্রাফিক্স, রোহিঙ্গা ডেমোগ্রাফিক্স অ্যান্ড সিকিউরিটি ইমপ্লিকেশন ইন 2030 অ্যান্ড বিয়ন্ড। 2030 সালে যে যদি রোহিঙ্গাদের পপুলেশন গ্রোথটা হচ্ছে 3.14% পপুলেশন গ্রোথ রেট। সো 2030 সালে যে রোহিঙ্গা যে পপুলেশনের সাইজটা হবে, দ্যাট ইজ মাচ বিগার দ্যান টেকনাফ, রামু অ্যান্ড কক্সবাজার উপজেলা। এই তিনটা উপজেলার থেকে বড় পপুলেশন তারা হবে। এই পপুলেশনকে আপনি তো রিফিউজি ক্যাম্পের ভিতরে আটকে রাখতে পারবেন না, দে উইল স্পিল ওভার। এখন এদেরকে নিয়ে জান্তাও খেলতে পারে, এনি এক্সটার্নাল ফোর্সেস ক্যান অলসো প্লে। কিভাবে খেলবে সেটা, খেলতে গেলে তারা ডেফিনেটলি বাংলাদেশের ইন্টারেস্টকে সামনে রেখে তারা খেলবে না। একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, আপনারা যারা এফেক্টিভলি টাকা কিভাবে আয় করব, ব্যয় করব, বিনিয়োগ করব, সেভ করব, এই বিষয়ে জানতে চান, সেই ব্যাপারে আপনাদের জন্য এফিশিয়েন্ট মানি ম্যানেজমেন্টের এই কোর্সে আমরা নিয়ে এসেছি। এনরোল করার জন্য লিঙ্কে ক্লিক করুন। তারা তাদের ইন্টারেস্টকে সামনে রেখেই খেলবে। বাংলাদেশের এখানে সর্ট অফ শুরু থেকে এই ক্রাইসিসটা আমরা কেন বুঝতে পারলাম না, বা আমাদের এখানে সর্ট অফ কি কি ভুল ছিল ওভারঅল টু সর্ট অফ 2010 থেকে যে এটাকে সর্ট অফ আমরা যে স্পিল ওভার করতে দিচ্ছি এবং আমাদের যে এখানে নিরাপত্তা সংকটটা এত বাড়তেছে, এখানে বাংলাদেশের ভুলগুলা কি? যে রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের আজকের যে অবস্থানে চলে আসছে, আমি মনে করি এটা আমাদের ওভার দ্য ডিকেডস, গত কয়েক দশকের রাজনৈতিক এবং কূটনৈতিক সামষ্টিক ব্যর্থতার ফল। বাংলাদেশের দুইটা নেইবার,
ইন্ডিয়া অ্যান্ড মিয়ানমার। ইন্ডিয়া সম্পর্কে আমরা যথেষ্ট জানি। আমরা ইন্ডিয়ার সাথে আমাদের খুব ওয়েল কানেক্টিভিটি আছে, বাই রোড আছে, সড়ক পথে কানেক্টিভিটি আছে, নদী পথে আছে, আকাশ পথে আছে। কিন্তু মিয়ানমারের সাথে আমাদের কোনো কানেক্টিভিটি নেই। আমাদের রোড কানেকশন নাই, আমাদের রিভার কানেকশন নাই, আমাদের এয়ার কানেক্টিভিটিও নেই। আপনি যদি বাংলাদেশ থেকে মিয়ানমারে যেতে চান, আপনাকে থাইল্যান্ড, মালয়েশিয়া কোথাও একটা যেতে হবে, দেন ইউ ট্রাভেল ব্যাক টু মিয়ানমার। এই হচ্ছে আমাদের অবস্থা। ওখানে রোহিঙ্গাদের নিয়ে যে সমস্যাটা, এটা কিন্তু অনেক পুরনো সমস্যা। এটা অনেক দিন আগে থেকে জিনিসটা চলে আসছে। আমরা যদি বলি, আরাকান তো একসময় ইন্ডিপেন্ডেন্ট কিংডম ছিল, স্বাধীন রাজ্য ছিল, আমরা জানি, আমরা পড়েছি। 1784 সালে বার্মিজ কিং ইন্ডিপেন্ডেন্ট আরাকানকে অ্যানেক্স করে নিল। তারপরে 1824 যে প্রবলেম 1824 সম্ভবত, ইফ আই এম রাইট, কারেক্টলি রিমেম্বার, ব্রিটিশ অ্যাংলো বার্মিজ ওয়ার হলো, ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার। সে যুদ্ধের পরে যে বার্মিজ কিং ছিল, উনি এই আরাকানকে ব্রিটিশদের দখলে দিয়ে দিল, তাদের নিয়ন্ত্রণে দিয়ে দিল কেন? যুদ্ধের ক্ষতিপূরণ পাবো। এরপর আসো সেকেন্ড অ্যাংলো বার্মিজ ওয়ার। সেখানে তারপরে এই আরাকানের সাউথের যে অংশটা আছে সেটা ব্রিটিশদের দখলে চলে যায়। তারপর 1884 সালে, 1885 বা 84 সালে টোটাল বার্মাটাই ব্রিটিশ কলোনিভুক্ত হয়ে যায়। এবং ওইটা ছিল তখন এই ব্রিটিশ ইন্ডিয়ার প্রভিন্স হিসাবে বার্মা ছিল। বার্মার অ্যাডমিনিস্ট্রেশনটা হতো এখানে ব্রিটিশ ইন্ডিয়া থেকে। যেহেতু এই বার্মা এবং এটা পুরোটাই ছিল একটা ব্রিটিশ কলোনি, সো দে হ্যাভ ফ্রি মুভমেন্ট অফ পিপল। চিরং থেকেও যাইতো, ইন্ডিয়ার পার্ট থেকেও, এখনকার ইন্ডিয়ার পার্ট থেকেও রোহিঙ্গা বা অন্যান্য পপুলেশন তারা ট্রাভেল করতো ফ্রিলি। সো দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন। এরপরে মানে এই ফুল কলোনাইজেশনটা বারবার হলো 1936 যে ফুল কলোনাইজেশনটা হয়ে গেল। এরপর আসলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে জাপানিজরা বার্মাকে দখল করে যখন দে আর অ্যাডভান্সিং টুয়ার্ডস ব্রিটিশ ইন্ডিয়া, এই আরাকান অঞ্চলে এসে তাদের সাথে ব্রিটিশদের ভালো যুদ্ধ হয়। বার্মিজ যারা ছিল, দে ওয়েলকাম দ্য জাপানিজ অ্যাজ এ লিবারেটর ফ্রম ব্রিটিশ। কারণ ব্রিটিশদের হাতে তারা তাদের এই কিংডমকে, রাজ্যে তাদের রাজা যিনি ছিলেন সেই রাজ্য হারিয়েছিল। অন দ্য আদার হ্যান্ড, ওখানকার মুসলিম পপুলেশন যারা ছিল, দে ওয়েন্ট অ্যাগেন্স্ট দ্য জাপানিজ অ্যান্ড দ্য বার্মিজ। কারণ বার্মিজ কিং ইন্ডিপেন্ডেন্ট আরাকানকে অ্যানেক্স করেছিল, যার কারণে মুসলিমরা এখন ব্রিটিশদের সাপোর্ট নিয়ে দে ফট অ্যাগেন্স্ট দ্য জাপানিজ। আর ব্রিটিশরাও চাচ্ছিল যে মুসলিমদেরকে ইউজ করতে, জাপানিজদেরকে প্রতিহত করার জন্য তারা ওটা মুসলিমদেরকে সাপোর্ট নিয়েছিল। সো জাপান এবং ব্রিটিশ দুই দেশে কি করলো, জাপান বার্মিজদেরকে আর্মড করলো, আর ব্রিটিশরা করলো এখানকার আরাকানের মুসলিম পপুলেশনদেরকে। তো দুইটা মেজরিটি গ্রুপ যে আর্মড হয়ে গেল, তখন তারা নিজেরা যুদ্ধে জড়ায় পড়লো। মানে বুদ্ধিস্ট এবং মুসলিমদের মধ্যে যুদ্ধ শুরু হলো। এটা হচ্ছে 1942-তে। এবং এই যুদ্ধটা শুরু হয় রাখাইন কোস্টে আল্লে থান চ একটা ফিশিং ভিলেজ আছে। এই ফিশিং ভিলেজ থেকে কনফ্লিক্টটা, কমিউনাল কনফ্লিক্ট যেটা, এটা উৎপত্তি হয়। এটা ছড়ায় পড়ে মায়ু ডিস্ট্রিক্টে গেছে, আরো ইস্টে it's called the Mayu Frontier District বা মায়ু রেঞ্জ, ওই এলাকার ইস্টের দিকে চলে গেছে। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে এরপর তো বার্মার স্বাধীনতা, ব্রিটিশ ইন্ডিয়া বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট স্বাধীনতা, ডিভিশন স্বাধীনতা, এগুলো চলে আসে। বার্মার যারা আরাকানের যারা মুসলিম লিডার্স যারা ছিলেন, বার্মার যখন পার্টিশনটা স্বাধীনতার দিকে যাচ্ছিল 1948-এ, আরাকানের যারা মুসলিম লিডার ছিল, দে অ্যাপিল টু পাকিস্তানি লিডার্স দেন জিন্না, যে তারা ইস্ট পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে চায়। দে ওয়ান্ট টু বি অ্যানেক্সড উইথ ইস্ট পাকিস্তান। ওই সময় পাকিস্তানের অন্তর্ভুক্ত তারা হতে চাচ্ছিল। কিন্তু তো পাকিস্তানের যে লিডারশিপ যারা ছিলেন, তারা তাদের যে দাবিটা আছে এটাকে তারা মানে ভ্যালু দেয় নাই, বা তাদেরকে এই জিনিসটাকে গুরুত্বের সাথে নেয় নাই, যে কারণেই হোক আলটিমেটলি আরাকান স্টেট, রাখাইন তখন ছিল আরাকান রিমেইন উইথ দ্য বার্মা। এই যে ওই সময় যে নেতৃত্ব যারা ছিলেন, ওনারা যে পাকিস্তানের সাথে অন্তর্ভুক্তির জন্য আবেদন দিয়েছিলেন, তার আগে হিস্টোরিক্যালি আরাকান ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট স্টেট। সবকিছু মিলে 1948-এর পরেও বার্মিজদের মধ্যে একটা কনসেপ্ট ঢুকে গেছে যে এই অঞ্চলের মুসলমান যারা আছে এরা সুযোগ পেলে বার্মা থেকে বের হয়ে যাবে, বিদ্রোহী। হ্যাঁ, মানে এইটা তাদের মধ্যে শুরু হয়ে গেছিল। এবং 1960 সালে মিয়ানমারের ইলেকশনের পরে ওখানে একজন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, হি ওয়াজ এ মুসলিম, আই ফরগট হিজ নেম। উনি একটা কনসেপ্ট দিয়েছিলেন যে মুসলিমস এন্ড বুদ্ধিস্ট ইন দ্য রাখাইন স্টেট, এদের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য একটা কনসেপ্ট দিয়েছিলেন, যে উনি নর্দার্ন পার্ট অফ দ্য রাখাইন ফর দ্য মুসলিমস অ্যান্ড লোয়ার পার্ট বার্মিজদের জন্য, এরকম একটা কনসেপ্টটা দিয়েছিলেন। তখন যে
বার্মিজ প্রাইম মিনিস্টার যিনি ছিলেন হি অ্যাকসেপ্টেড দ্যাট কনসেপ্ট, বাট 62 সালে যখন মিলিটারি ইন্টারভেনশন হয়ে গেল এই কনসেপ্ট সবকিছু ব্যস্তে চলে গেল। দেন ওভার দ্য ইয়ার্স 1983 সালে এসে নেউইনে যে সামরিক জান্তা যিনি ছিলেন উনি সিটিজেনশিপ অ্যাক্ট তৈরি করলেন নতুন। সেখানে 8টা এথনিসিটিকে মিয়ানমারের নাগরিকত্বের জন্য মনোনীত করলো, রোহিঙ্গার আউট। বাট এর আগে রোহিঙ্গারা কিন্তু ন্যাশনাল ইলেকশনে পার্টিসিপেট করছে, দে হ্যাড দ্য সিটিজেনশিপ কার্ডস, তারা পার্লামেন্টে রিপ্রেজেন্ট করছে, দে ওয়ার ইন দ্য গভর্নমেন্ট, মন্ত্রী ছিল, সবকিছু ছিল। বাট 1983 সালে একটা সিটিজেনশিপ অ্যাক্ট করে রোহিঙ্গাদেরকে বারবার নাগরিকত্ব হরণ করে নিল। এরপর সাবসিকুয়েন্টলি তো তার আগে যেটা হয়েছিল যে 1978 সালে ফার্স্ট ওয়েভ অফ রোহিঙ্গাস, 2 লাখ রোহিঙ্গা এখানে আসছে, তারপর আবার 90 এটা ঘটলো, তো লাস্টে তো 2017 এসে রোহিঙ্গা যেটা আসছে। এখনকার যে পরিস্থিতি আছে তাতে মনে হয় না যে রোহিঙ্গারা খুব সহসা ফেরত যেতে পারবে, খুব সহসা ফেরত যেতে পারবে বলে মনে হয় না। কারণ যে রোহিঙ্গারা আসছে এখানে তো নতুন প্রজন্ম জন্ম নিয়েছে। 2017 সালে যারা আসছে যার জন্ম হয়েছে আজকে তার বয়স হচ্ছে 8 বছর। মিয়ানমার জান্তা তো এই কমিউনিটিকে অ্যাকসেপ্ট করবে না। দে উইল ডু এভরিথিং পসিবল যে রোহিঙ্গা রিফিউজি যেন ফেরত না যায় ওখানে। দে উইল ডু এভরিথিং ইজ পসিবল। এবং 2017 সালে যে রোহিঙ্গা এক্সোডাস, রোহিঙ্গাদের যে ঢল বাংলাদেশে এসছে, this was created by the military junta. নিশ্চয় মনে থাকবে অং সান সুচির সরকার ওখানে একটা অ্যাডভাইজারি কমিশন তৈরি করেছিল, মিয়ানমার অ্যাডভাইজারি কমিশন, which was headed by কোফি আনান, জাতিসংঘের যে তৎকালীন মহাসচিব ছিলেন, উনি এই কমিশনের হেড ছিলেন। এবং 2017 সালের মার্চে ওনার ইন্টারিম রিকমেন্ডেশনটা মিয়ানমার সরকারকে দেন, জান্তাকেও দেন, মিলিটারি জান্তা যিনি জান্তা হু ইজ লিডিং দ্য জান্তা গভর্নমেন্ট, তাকেও দেওয়া হয়েছিল। That triggered all the plans. এই যে পরের জিনিসগুলো আসছে। কোফি আনান যখন ওনার সাথে সাক্ষাৎ করতে গেলেন টু ব্রিফ হিম অ্যাবাউট দিস অ্যাডভাইজারি কমিশন রিপোর্ট, ইন্টারিম রিকমেন্ডেশনস, আমি বিভিন্ন মিডিয়াতে পড়ে যেটা বুঝলাম যে মিলিটারি জান্তা বা তখনকার যে সিনিয়র জেনারেল ছিলেন এখন কোফি আনানকে মোটামুটি বুলশিট করছেন আর কি, অপদস্থ করে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, এটা কি রিপোর্ট, এটা কি হইলো, অনেক কিছু ভুল আছে, ইউ আর বায়াসড, ইউ হ্যাভ মেড বায়াসড রিপোর্ট, এই ধরনের কথাগুলো বলছেন। এবং এরপরে আই কেম অ্যাক্রস দ্য মিডিয়া অ্যাডভাইজারি কমিশন রিপোর্টকে বানচাল করার জন্য দ্য মিলিটারি তখন তাদের পরিকল্পনা শুরু করে। অন দ্য আদার হ্যান্ড অং সান সুচির গভর্নমেন্ট এই অ্যাডভাইজারি কমিশন রিপোর্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি তৈরি করেন। সো দেয়ার ওয়াজ এ কনফ্লিক্ট বিটুইন দ্য মিলিটারি অ্যান্ড দ্য অং সান সুচি গভর্নমেন্ট। এর দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট চলছিল অ্যাবাউট দিস অ্যাডভাইজারি কমিশন রিপোর্ট। জুলাই মাস থেকে মিয়ানমার মিলিটারি রাখাইনে ট্রুপস বিল্ড আপ শুরু করলো। এবং এই ট্রুপস বিল্ড আপের ক্ষেত্রে যে তখন ইউএন যে র্যাপোর্টিয়ার ছিলেন মিয়ানমারের, ইয়াং হি লি, he raised his concern, and there was a report in Al Jazeera also about this military development, something is cooking up. Rakhine's যে চিফ মিনিস্টার ছিলেন, he wrote a letter to the army chief যে রাখাইনের সিকিউরিটি সিচুয়েশন খারাপ হয়ে যাচ্ছে, so you send some troops. তো জুলাই মাসে তারা একটা ট্রুপস বিল্ড আপ করলো ইয়াতে রাখাইনে। অগাস্ট মাসের 24 বা 25 তারিখে যে আরসা অ্যাটাক যেটা হলো, অ্যাটাকের পরে মিয়ানমার মিলিটারি একটা ম্যাপ প্রকাশ করেছিল about this attack plan and other things. ওখানে তারা বলছে যে এরা নাই ছুরি, ম্যাচের যে লোকাল কিছু ধারালো অস্ত্র, এগুলো দিয়া 30টা পুলিশ স্টেশন আর আর্মি ক্যাম্প অ্যাটাক করছে, which is impossible because ওখানে মিয়ানমার পুলিশ এবং আর্মি ওয়েল আর্মড, এবং ওখানে রাতে ছিল মুভমেন্ট ওয়াজ প্রহিবিটেড, এনি পিপল মুভমেন্ট ওয়াজ প্রহিবিটেড রাতের বেলায়। সেখানে এই ছুরি চাকু নিয়ে 30টা পুলিশ স্টেশন অ্যান্ড আর্মি ক্যাম্প অ্যাটাক করলো অ্যান্ড কিল মেনি পিপল। আমার কাছে এটা জিনিসটা মনে হয় যে ইট ওয়াজ এনাক্টেড বাই দ্য মিলিটারি অ্যাটাক, সাজানো নাটক, যার পরে সাবসিকুয়েন্ট এই অ্যাটাকের পরে সাবসিকুয়েন্ট ঘটনা যেটা রেজাল্টটা হচ্ছে কি রোহিঙ্গা খেলা, ক্লিয়ারেন্স অপারেশনের নামে রোহিঙ্গা খেলা, দেয়ার আর মেনি ইনসিডেন্টস। এরপর থেকে কিন্তু আর রোহিঙ্গা সম্পর্কে আমাদের কোনো ইয়ে নেই, কি বলে এটাকে, ফেরত যাওয়ার কোনো ইয়ে নেই। বাংলাদেশ কেন জান্তা সরকার বলি, তাদের সাথে এয়ারপোর্ট, তাদের সাথে রেলগাড়ি, মানে এই যে বাংলাদেশ কখনোই মায়ানমারের সাথে অ্যাক্টিভলি এঙ্গেজ করলো না করার কারণটা কি? কারণটা ইনকম্পিটেন্স বাংলাদেশের না, কারণটা আমি ঠিক বলতে পারবো না, যে যাদের এনগেজ করার কথা ছিল তারাই ভালো বলতে পারবেন। বাট অনেক সময় বলা হয় যে আমরা চেষ্টা করছি, মিয়ানমার গভর্নমেন্ট বা তৎকালীন মিয়ানমার সরকার যারা ছিল তারা রেসপন্ড করেনি। জিনিসটা ঠিক ওভাবে আমি দেখি না। আপনি যে আজকে মিয়ানমার যে চীনের উপরে ডিপেন্ডেন্ট ফর পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি সাপোর্ট, বাট 1960s 1960 সালে
60-এর দশকে মিয়ানমার আর চায়না কিন্তু ফ্রেন্ড ছিল না, বন্ধু ছিল না। 60s-এ মিয়ানমার এম্বাসি ইন ইয়াঙ্গুন ওয়াজ অ্যাটাকড বাই দ্য বার্মিস। এই চায়নার সাথে রিলেশন ডেভেলপের জন্য চায়না বিং সো বিগ কান্ট্রি, দে টুক দ্য লিড, দে টুক দ্য ইনিশিয়েটিভ। চাইনিজ প্রাইম মিনিস্টার 9 বার আজকের এই সম্পর্কে আসার আগে, 80 দশকের আগে 9 বার মিয়ানমার ভিজিট করছেন দেশটার সাথে রিলেশন ডেভেলপমেন্টের জন্য। বাট আমাদের ক্ষেত্রে সেটা তো হয় নাই। সে যদি মানে এটা তো আমার স্কিল অ্যান্ড আমার সাকসেস হবে যে একটা দেশ, আমার 2টা মাত্র নেইবার, একজনের সাথে আমার কোনো সম্পর্কই নাই, এটা তো আমাদের ব্যর্থতা। আমরা যদি আরেকটু ডিপ আলোচনা করছি, বিকজ আমার কাছে মনে হয় এটা একটু পয়েন্ট আউট করা ইম্পর্টেন্ট। রোহিঙ্গারা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। কি কি হুমকি হইতে পারে? লাইক আমরা যদি একটু ক্যাটাগরিক্যালি চিন্তা করি, যে ধরেন সামনের 10, 15, 20 বছরে ধরে নিলাম রোহিঙ্গারা কেউই গেল না, আমরা এটাকে বলা হয় হুমকি। মানে তারা কি কি দিক থেকে সেটা আমাদের সোশ্যাল ন্যাশনাল একটা ক্রাইসিসে পরিণত হইতে পারে। এটা নির্ভর করবে ওদেরকে কে কিভাবে ম্যানিপুলেট করে, হাউ ডু উই কন্ট্রোল দেম, আমরা কিভাবে তাদেরকে অর্গানাইজ করি, এই কন্ট্রোলে রাখার চেষ্টা করি, সেটার উপর নির্ভর করবে। বাট বর্তমান সিচুয়েশন যেটা দেখা যাচ্ছে তাতে তো মনে হচ্ছে যে কন্ট্রোলিং দিস হিউজ পপুলেশন, একটা ছোট্ট জায়গার ভিতরে একটা হিউজ পপুলেশন কন্ট্রোল করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ মিয়ানমার উইল অলসো এখানে এই রোহিঙ্গাদের ডিস্টার্বেন্স ক্রিয়েট করার জন্য মিয়ানমার চেষ্টা করবে। কারণ এখানে ইন্টারনাল ডিস্টার্বেন্সটা হলে রিফিউজিদের রিপ্যাট্রিয়েশনটা ডিফিকাল্ট হবে। আর বাংলাদেশকে যদি ইন্টারনালি ব্যতিব্যস্ত রাখতে পারে সেটা তার জন্য অ্যাডভান্টেজিয়াস। আদার প্লেয়ার্স আর অলসো দেয়ার, রিজিওনাল প্লেয়ার্স আর দেয়ার, সবাই তো এটাকে নিয়ে খেলতে যাবে। ধরেন লেটসে আমি বলতেছি ইন দ্য ওয়ার্স্ট কেস, আমি জাস্ট রিস্ক বোঝার জন্য, তারা কি লেটসে মার্সেনারি হিসেবে ইউজ হইতে পারে কিনা কোনো গ্রুপের দ্বারা প্রভাবিত হয়ে, অথবা তারা কি লেটসে আমাদের ড্রাগ ট্রাফিকিং বা স্মাগলিং এই জিনিসগুলোকে অনেক বাড়ায় দিতে পারে কিনা। হ্যাঁ, ড্রাগ তো অলরেডি অন দ্য রাইজ। এবং যে বলা হয় যে মিয়ানমারে যে রোহিঙ্গা পপুলেশন যাদের কোনো কাজকর্ম নাই, কি করে খাবে, তাদের তো কোনো সোর্স অফ আর্নিং নাই, পিপল আর ইনক্রিজিংলি মানে এই ড্রাগ ব্যবসার সাথে জড়িত হয়ে যাচ্ছে। এবং জড়িত হয়ে যাচ্ছে, এদেরকে ব্যবহার করছে কারা? বাংলাদেশিরাই ব্যবহার করছে। ওখানে যারা ড্রাগ ডিলার্স আছে তারাই রোহিঙ্গাদেরকে বেশি ব্যবহার করছে। মার্সেনারি কেস, রিফিউজি ক্যাম্পের ভিতরে যে ডাকাতির ঘটনাগুলো, সেগুলো তো মাঝে মাঝে পত্রিকা রিপোর্টে আসে। এই জিনিসগুলো বাড়তে থাকবে। এখানে একটা প্রশ্ন বারবার পাবলিক মহলে চলে আসে যে রোহিঙ্গারা মুসলমান, রোহিঙ্গারা নির্যাতিত, তাহলে বাংলাদেশ কেন আরো 10 লাখ বা 20 লাখ মানুষকে, যেখানে আমাদের অলরেডি 18-20 কোটি মানুষ, আমরা কেন তাদেরকে নিতে পারবো না? যেখানে আমরা জানি যে মায়ানমারের কাছে তাকে যদি পাঠাই তারা নির্যাতিত হবে, সেখানে আমরা কেন আরো মানবিক হইতে পারবো না? এই পয়েন্টটা, মানবিকতার পয়েন্টটা, একদিকে হচ্ছে সিকিউরিটি ডাইমেনশন আর একটা হচ্ছে মানবিক ডাইমেনশন। সো এই জায়গাটা থেকে আপনি কি বলবেন? দেখেন, মিয়ানমার জানতার উদ্দেশ্য হচ্ছে রাখাইনে যারা রোহিঙ্গা পপুলেশন আছে, স্পেশালি মুসলিম পপুলেশন, আমরা যদি ওটা বাদ দিই, রোহিঙ্গার মুসলিম পপুলেশন, যারা হিন্দু রোহিঙ্গা অলসো, এদেরকে আরাকান থেকে খেদানো হচ্ছে ওদের অবজেক্টিভ। সো আমরা যদি যারা চলে আসছে তাদেরকে নিয়ে নেই, অ্যাকসেপ্ট করে নেই, বাকি যারা আছে তাদেরকেও নিয়ে নেই, তাহলে আলটিমেটলি জানতা ইজ উইনার, তাদের অবজেক্টিভ ফুলফিল হয়ে গেল। অন দ্য আদার হ্যান্ড, এই যে পপুলেশন যারা বাংলাদেশে এসছে তাদের যে অধিকার যেটা আছে সেটা থেকে তারা বঞ্চিত হবে। সো আমাদের দায়িত্ব হচ্ছে তারা যেন তাদের অধিকারটা ফিরে পায় সেই জন্য চেষ্টা করা। তাদেরকে এখানে রেখে দিয়ে আমরা তাদের কোনো উপকার করব না, বরং তারা যদি তাদের পৈতৃক ভিটায় ফিরে যেতে পারে সেটা যদি আমরা ইনশিওর করতে পারি, তাহলে আমরা তাদেরকে উপকার করব। এখানে রেখে আমরা তাদের এই যে এখন প্রায় কত 15 থেকে 20 লক্ষ রোহিঙ্গা, তাদের জনসংখ্যা পপুলেশন বেড়ে যেটা হয়েছে, এরা আসলে ক্যাম্পে কি করে? এদের ভবিষ্যৎ কি? মানে এদেরই বা ফিউচারটা কি? এটা তো অলমোস্ট অনেকটা বছর হয়ে যেতেছে তারা এখানে আছে, জনসংখ্যায় বাড়তেছে। সো তাদেরকে আমরা আসলে এখন পর্যন্ত ফিরায় আনার জন্য কেন বারবার ব্যর্থ হইতেছি, ফিরায় দেওয়ার জন্য? দেখেন, বাংলাদেশে রোহিঙ্গা তো 3টা ওয়েবে আসছে 3 বারে। 1978 সালে প্রথম আসছে 2 লাখ রোহিঙ্গা। তখন যে স্টোরিটা দেওয়া হচ্ছিল, RSOর স্টোরি দেওয়া হচ্ছিল, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, সে দ্বারা এই রোহিঙ্গা ইনসার্জেন্সি প্রমোট করতেছে। সেই জন্য নেভিন সরকার তাদেরকে যে ওই একটা অপারেশন ড্রাগন হান্ট নাকি এটা নাম দিয়ে 2 লাখ রোহিঙ্গা এখানে চলে আসছিল। বাট দে ওয়েন্ট ব্যাক ভেরি কুইকলি। 80 সালের মধ্যেই চলে গেছে। এই স্টোরিগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি যে 80 সালে আমরা কিভাবে পাঠালাম, হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন, এরপর এগুলো কি রোহিঙ্গা 78 সালে রোহিঙ্গা রিপ্রেশনের পরে ব্রিটিশ হাই কমিশনার যিনি ছিলেন মিয়ানমারে, উনি একটা ডিটেইলড রিপোর্ট লিখেছিলেন তাদের সরকারের কাছে, ব্রিটিশ সরকারের কাছে, যে এই রোহিঙ্গা টোটাল রিপ্রেশনটা নিয়ে কি হয়েছিল, হাউ ডিড ইট ওয়াজ সাকসেসফুল। এখানে 3টা বিষয় উনি উল্লেখ করছিলেন। সেটা হচ্ছে যে একটা হচ্ছে হি ওয়াজ দ্য ওয়ার্ড কোট আনকোট
ট্রাবল মেকার্স ইন দ্য মিডল ইস্ট। এই ট্রাবল মেকার্স ইন দ্য মিডল ইস্ট যেন মিয়ানমারের বর্ডারে কোনো ধরনের ঝামেলা তৈরি করতে না পারে। দ্যাট ওয়াজ ওয়ান রিজন, সেই জন্য তাড়াতাড়ি রোহিঙ্গাদেরকে নিয়ে যাওয়া। অ্যান্ড হু ওয়ার দ্য ট্রাবল মেকার্স, কোট আনকোট, কাদেরকে বোঝানো হয়েছে? ইট ওয়াজ সাদ্দাম হোসেন, ইট ওয়াজ লিবিয়ার গাদ্দাফি, এই দুজনকে বেশি বোঝানো হয়েছে। আর একটা ছিল যে 78 সালে মিয়ানমারে ছিল মিলিটারি গভর্নমেন্ট। এটা হাই কমিশনের চিঠিতে যেটা বলছে যে প্রবাবল রিজনস ফর কুইক রিপ্যাট্রিয়েশন। মিয়ানমারে ছিল মিলিটারি গভর্নমেন্ট, বাংলাদেশেও ছিল মিলিটারি গভর্নমেন্ট, সো দে হ্যাড এ গুড আন্ডারস্ট্যান্ডিং। নেউইন 1980 সালে সম্ভবত এখানে ভিজিটে এসেছিলেন বাংলাদেশে। আসার পরে যে সরকারের সাথে যে মিটিংটা হয়েছিল তখন, তারপরেই ফেরত যে হি অর্ডার কুইক রিপ্যাট্রিয়েশন অফ দ্য রিফিউজিস। সো ওই সময় কিন্তু পুরো 2 লাখই ফেরত চলে গেছে, উইচ ইজ ভেরি আনইউজুয়াল। যে কোনো রিফিউজি ক্রাইসিসের ক্ষেত্রে ইটস ভেরি আনইউজুয়াল। এরপরে 1990 সালে যেটা আসলো, দেখেন 78 থেকে এই 90 সাল পর্যন্ত কিন্তু অনেক জিওপলিটিক্যাল চেঞ্জেস ঘটছে, অবস্থার পরিবর্তন ঘটছে, মিয়ানমারে বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে, সবকিছু হয়েছে। এরপরে যে রিফিউজি 90 সালে যেটা রিফিউজি ক্রাইসিস যেটা হলো, যে ফেরত আসলো, সেখান থেকে ম্যাক্সিমাম চলে গেছে, বাট পার্ট অফ দ্য রোহিঙ্গাস রিমেইন। এবং ওইটার মূলটা ছিল যারা এইখানে জন্মগ্রহণ করছে তাদের বিষয়গুলো নিয়ে। ওটা নিয়ে আর কোনো সলিউশনে বাংলাদেশ আসতে পারেনি, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে প্রেশার করতে পারেনি। 2017 সালে যেটা আসলো, যে 8 লাখ 9 লাখ রোহিঙ্গা ইনিশিয়াল ধাপে যেটা আসলো, তখন কিন্তু একটা ইন্টারন্যাশনাল কমিউনিটির ফোকাস ছিল এখানে, এই রোহিঙ্গার রিফিউজি ইস্যুর উপর ভালো একটা ফোকাস ছিল। আইসিসিতে মামলা হলো, যেটা গাম্বিয়া মামলা করলো। চায়না যেটা করলো এখানে, তারা এই রোহিঙ্গা ইস্যুটাকে ইন্টারন্যাশনালাইজ করার বিষয়ে তাদের স্ট্রং অপোজিশন তাদের ছিল। তারা আপত্তি বলেছে নট টু ইন্টারন্যাশনালাইজ দ্য রোহিঙ্গা ইস্যুস। তাদের ইয়েটা ছিল যে বাইল্যাটারাল এগ্রিমেন্ট মাধ্যমে এটা সমাধান করার জন্য। বাংলাদেশ কি করলো? একটা বাইল্যাটারাল এগ্রিমেন্ট করলো মিয়ানমারের সাথে। এরপরে চায়না ইনভলভ হলো, একটা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হলো। এই দুইটা এগ্রিমেন্টের পরে ইন্টারন্যাশনাল কমিউনিটির ফোকাসটা সরে গেল, তারা উঠাই নিল তাদের ফোকাসটা। ঠিক আছে, তোমরা বাইল্যাটারালি সলভ করো, ইফ ইউ ক্যান ডু ইট। চায়নাও ইনভলভ হয়ে গেল। আনফর্চুনেটলি 10 মে 2021 সালে চাইনিজ অ্যাম্বাসেডার প্রেস কনফারেন্সে বললেন উনি অদূর ভবিষ্যতে এই ত্রিপক্ষীয় মিটিং এর কোনো সম্ভাবনা দেখেন না, এবং হি ইজ নট ইন্টারেস্টেড এই ত্রিপক্ষীয় এই রোহিঙ্গা রিফিউজি রিপ্যাট্রিয়েশন কোনো মিটিং করতে আগ্রহীও না। এবং 10 মে 2021 থেকে 25 পর্যন্ত না ত্রিপক্ষীয় মিটিং হয়েছে, না দ্বিপক্ষীয় মিটিং হয়েছে। মিনহোয়াইল জিনিসগুলো কিন্তু জিওপলিটিক্যাল সিচুয়েশনটা এই রিজিয়নে মিয়ানমারকে কেন্দ্র করে বাংলাদেশ, বেঙ্গল সবকিছু মিলে আস্তে আস্তে কিন্তু জিনিসটা কমপ্লিকেটেড হয়ে গেছে। অ্যান্ড বাংলাদেশ মিনহোয়াইল আবার ওই যে আরাকান আর্মির রাখাইন দখল করে নিল, মিয়ানমার জান্তার কোনো কন্ট্রোল নাই। বাংলাদেশ ওয়াজ এ ডিলেমা যে কার সাথে রোহিঙ্গা বিষয় নিয়ে কথা বলবে, জান্তার সাথে কথা বলবে, রোহিঙ্গা আরাকান আর্মির পার্টিসিপেশন ছাড়া তো রোহিঙ্গা ফেরত পাঠাতে পারবে না। আবার আরাকান আর্মির এই রোহিঙ্গার রিটার্নের বিষয়ে দে হ্যাভ এ ডিফারেন্ট পারসেপশন। ওদিকে আবার থার্ড আরেকটা আছে এনইউজি, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। তারা যখন দে ওয়ার ফরেন গভর্নমেন্ট ইন এক্সাইল, বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল, দে রিকগনাইজ দ্য রোহিঙ্গাস। আরাকান আর্মি হ্যাজ এ ডিফারেন্ট পারসেপশন। সবকিছু মিলে এখন জটিল। এটা তো ক্লিয়ার যে জান্তা চায় না আরাকানরা ফেরত যাক। মিটিংটা হলো সাইডলাইন টকে কথা হলো 1,80,000 নেবে, বুলশিট। এটা কথার কথা, কিভাবে নিবে তারা? জান্তা চায় না যে রোহিঙ্গারা ফেরত যাক, আরাকান কি চায়? নিবে না। হ্যাঁ, নিব না, ওই আর কি। আরাকান কি চায়? মানে আরাকান যারা এখন যারা আরাকানের যারা সৈন্য, যারা একটা বড় ল্যান্ড ম্যাচ দখল করছে, তারা কি জান্তার সাথে একমত না দ্বিমত এই ব্যাপারে যে তারা রোহিঙ্গাদেরকে নিতে চায় কিনা? কারণ ইন আ ওয়ে তাদের তো এটা, যদি রোহিঙ্গারা ফেরত যায় টেকনিক্যালি তাদের মিলিটারি স্ট্রং হয়, সো উইচ মিনস তারা আসলে বেসিক্যালি জান্তার বিরুদ্ধে আরেকটু শক্ত একটা দল দাঁড়ায় নাকি? হাউ ডু দে সি ইট? আপনি যখন বলছেন এখানে আরেকটা ন্যারেটিভ এসে ঢুকছে, সেটা হচ্ছে আরাকান আর্মি যখন অ্যাডভান্স করছিল নর্থ থেকে সাউথের দিকে, রাখাইনের সাউথে যাচ্ছিল, জান্তার যে ফোর্স যেটা ছিল, জান্তা মিলিটারি যেটা ছিল ফাইটিং আরাকান আর্মি, তারা ফোর্সফুল কনস্ক্রিপশন মানে রোহিঙ্গাদেরকে জোরপূর্বক ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে নিয়ে নিয়েছিল, রিক্রুট করেছিল ফোর্সফুলি। এটা আবার অন্য ন্যারেটিভ আসে যে জান্তা সরকার তাদেরকে আশ্বাস দিচ্ছে তোমরা যদি আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করো তোমাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। বাট আই ডোন্ট থিঙ্ক দিস আর রোহিঙ্গা এত বোকা যে তারা এটা বিশ্বাস করবে। আমার যেটা ধারণা এটা ফোর্সফুল কনস্ক্রিপশন হয়েছিল তাদেরকে ফার্স্ট লাইন অফ ডিফেন্সে দেওয়ার জন্য। মেবি আরাকান আর্মি এখন জিনিসটাকে কিভাবে দেখছে যে ইউ ফট এগেইনস্ট আস, তো তোমাদেরকে আমরা নিব না বা তোমাদেরকে আমরা অ্যাকোমোডেট করবো না, এ ধরনের জিনিসগুলো হতে পারে। বাংলাদেশের যেটা উচিত ছিল, যখন এরকম একটা ভোলাটাইল সিচুয়েশন তৈরি হচ্ছিল, বাংলাদেশ শুড হ্যাভ এক্সট্রিম এফিসিয়েন্সি অফ ডিপ্লোমেসি, এক্সট্রিম কূটনৈতিক এফিসিয়েন্সি দেখানো প্রয়োজন ছিল, যেটা ইন্ডিয়া করছে। ইন্ডিয়া কিভাবে করছে? রাখাইনে ইন্ডিয়ার একটা স্ট্র্যাটেজিক প্রজেক্ট আছে, ভেরি বিগ প্রজেক্ট, 23 বিলিয়ন রুপির একটা প্রজেক্ট আছে, কালাদান মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ট্রানজিট,
যেটা মিজোরাম এবং কলকাতাকে কানেক্ট করবে থ্রু সিটওয়ে, এবং এই প্রজেক্টটা চলতেছে 2013 সাল থেকে। এই সিচুয়েশনটা যখন আরাকান আর্মি দখল করে নিল, ইন্ডিয়ার তার কোনো অপশন নাই, তাকে এই প্রজেক্টটাকে সার্ভাইভ করার জন্য, এই প্রজেক্টকে অপারেশন রাখতে হলে ভবিষ্যতে আরাকান আর্মির সাথে এনগেজ করতে হবে। সো হোয়াট দে ডিড, আরাকান আর্মি যখন অ্যাডভান্সিং, তখনই তারা ট্র্যাক 2 বা ট্র্যাক 2.5 এর মাধ্যমে তারা এই আরাকান আর্মির সাথে এনগেজ করা শুরু করে দিচ্ছে। সো তাদের প্রজেক্ট যেন এফেক্টেড না হয়, তাদের কানেক্টিভিটির জন্য এফেক্টেড না হয়। আনফর্চুনেটলি আমরা এখানে বললাম কি, আমরা একটু কনফিউজ হয়ে গেলাম যে আমরা নন স্টেট অ্যাক্টরদের সাথে যোগাযোগ করি কিভাবে। ইট ইজ হ্যাপেনিং অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইটস অন ইউর ইন্টারেস্ট। আপনি নন স্টেট অ্যাক্টর প্রয়োজন হলে, আপনার দেশের স্বার্থে প্রয়োজন হলে, ইউ উইল হ্যাভ টু engage, and how you will engage, that's your efficiency. So আমরা ওখানে একটা মিস করছি। আরাকান আর্মি যখন অ্যাডভান্স করতেছিল, they needed support, বাংলাদেশ being the closest neighbor। আমার ধারণা বা অ্যাসেসমেন্ট থেকে বলছি, I have no ground information, অ্যাসেসমেন্ট থেকে they needed support, maybe they approached Bangladesh for support at least। বাংলাদেশ মনে করছে আমি যদি নন স্টেট অ্যাক্টর, বাংলাদেশের জায়গা থেকে তখন বক্তব্যটা ছিল যে আমরা যদি আরাকান যারা নন স্টেট অ্যাক্টর তাদের সাথে যদি আমরা এঙ্গেজ হই, তাহলে জান্তার সাথে এটা একটা যুদ্ধ ঘোষণার মতো অবস্থা হতে পারে। না, আপনার ট্র্যাক 2 ট্র্যাক 3 এনগেজমেন্ট তো করাই যায়, মানে সেজন্য বলছি যে হাউ ইউ এনগেজ বোথ দ্য পার্টিস, দ্যাটস ইউর এফিসিয়েন্সি। কারণ আপনাকে তো এই রোহিঙ্গা বার্ডেন থেকে আপনাকে মুক্ত হতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে আপনি কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করবেন, সেটা তো আমার এফিসিয়েন্সি, আমার ডিপ্লোম্যাটিক। সো আরাকানরা তো আর হেয়ার টু স্টে। আপনার কাছে কি মনে হচ্ছে, আরাকানরা কি একটা স্থিতিশীল শক্তি, নাকি আপনার কাছে মনে হচ্ছে আরাকানরা যে কোনো সময় আবার ডিজলভ হয়ে যাবে যখন জান্তা সরকার একটা বড় স্ট্রং অ্যাটাক করবে? জান্তা সরকার কিন্তু দিনকে দিন উইক হয়ে যাচ্ছে। প্রেজেন্টলি দে হ্যাভ অ্যারাউন্ড 30% অফ দি টেরিটরি আন্ডার দেয়ার কন্ট্রোল, 30%। আর রাখাইনে 17টা ডিস্ট্রিক্টের ভিতরে, যেটা বললাম একটু আগে, 14টা তাদের নিয়ন্ত্রণে চলে গেছে, আরাকানের নিয়ন্ত্রণে চলে গেছে, আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে, 3টা বাকি আছে। সো সিতুয়ের একটা পকেট রয়ে গেছে, আর চকপিউতে আছে। চকপিউতে চাইনিজ হিউজ ইনভেস্টমেন্ট আছে ওখানে, দ্যাট ইজ দ্য বিগ প্রজেক্টস। তো চকপিউ ডিস্ট্রিক্টের এখন মিয়ানমার জান্তা যেটা করছে, এই সিতুয়ে এবং চকপিউ ডিস্ট্রিক্টের ডিফেন্সের জন্য তাদের স্ট্র্যাটেজিক অ্যাসেট যেগুলো আছে, সেখানে ম্যাক্সিমাম রিসোর্স মোবিলাইজেশন করছে। এখন মিয়ানমার আর্মির সাথে আরাকান আর্মির যে ফাইটটা, এই সিতুয়ে টেক ওভার অ্যান্ড চকপিউ ডিস্ট্রিক্টের স্ট্র্যাটেজিক, এই দুইটা একটু থমকে আছে। অপারেশনটা চলতেছে, স্ট্যাটাস কো চলতেছে এখন। এখানে চাইনিজ ইনভলভমেন্ট কতটুকু হচ্ছে আরাকান আর্মির সাথে, সেটা যেটা আমি শুনেছি যে মাদে আইল্যান্ড আছে, যেখানে চায়নার ট্যাঙ্ক টার্মিনাল বা ডিপ সিপোর্ট, যেখানে সুপার ট্যাঙ্কারগুলো আসে চায়নার জন্য তেল ডিসচার্জ করে, এবং গ্যাস পাইপলাইনের মাধ্যমে চায়নাতে সেই তেল সাপ্লাই করা হয়। সো ওখানে চায়না হ্যাজ অলসো অলরেডি ডিপ্লয়েড দেয়ার সিকিউরিটি স্টাফস, কন্ট্রাক্টর সিকিউরিটি স্টাফ দিয়েছে ওখানে। মেবি তারা হয়তো, জানি না মিলিটারি ইন সিভিল কিনা, নাকি আসলে কন্ট্রাক্টর সিকিউরিটি স্টাফ, বাট there are Chinese presence, military presence, some kind of presence in the Chokpyu district. আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে এই যে রোহিঙ্গা, আরাকান, জান্তা সরকার, এই যে বাংলাদেশ মায়ানমার বর্ডার, এই বর্ডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা খুব অ্যাক্টিভলি ইনভলভড, চায়না ইজ ভেরি অ্যাক্টিভলি ইনভলভড, অ্যান্ড ইন্ডিয়া ইজ অলসো ইনভলভড। তো এই 3টা মেজর সুপার পাওয়ার এই ছোট্ট একটা জায়গায় চোখ রাখছে, ভেরি ইনভলভ। ইট ইজ ভেরি ক্লিয়ার যে তারা খুবই ইনভলভ, দে আর টকিং, ডিসকাসিং, এবং ডেফিনেটলি সবার সাথে সবার স্বার্থ তো মেলে না। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এখানে আমেরিকার স্বার্থ কি, চায়নার স্বার্থ কি, ইন্ডিয়ার স্বার্থ কি? চায়নার স্বার্থটা হচ্ছে, এখানে চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর আছে একটা, যেটার মাধ্যমে চায়না মালাক্কা স্ট্রেট, দিস ম্যারিটাইম চোক পয়েন্টস যেটা আমরা বলি, এটার উপর তার ডিপেন্ডেন্সটা কমাতে চাচ্ছে। চায়না মিয়ানমার ইকোনমিক করিডোরের মাধ্যমে তারা চায়নার যে ওয়েস্টার্ন ল্যান্ডলকড কুনমিং বা ইউনান প্রভিন্স যেটা আছে, এটাকে কানেক্ট করতে চাচ্ছে উইথ ইন্ডিয়ান ওশান থ্রু বে অফ বেঙ্গল। এই কানেক্টিভিটিটার গেটওয়েটা হচ্ছে চকপিউ ডিস্ট্রিক্ট, যেটাকে বললাম চকপিউ ডিস্ট্রিক্ট। এখান থেকে 2টা তেল এবং গ্যাস পাইপলাইন মিয়ানমার গেছে, 752 কিলোমিটার তেল এবং গ্যাস পাইপলাইন, বিশাল প্রজেক্ট। এবং এখানে একটা ডিপ সি পোর্ট হবে, ফিনান্সড বাই চায়না, যেটা বলা হচ্ছে। এটা এখনো শুরু হয় না, বাট দেয়ার আর ডিসকাশনস। আর মালাক্কা স্ট্রেটকে বাইপাস করার জন্য চায়নার তেলের বিশাল একটা সরবরাহ এই চকপিউ ডিস্ট্রিক্ট থেকে তেল এবং গ্যাস পাইপলাইনের মাধ্যমে চলে যাবে। এবং চায়নার মিয়ানমারে কিন্তু মিলিটারি ইনভেস্টমেন্ট ইজ ভেরি ভালো ইনভেস্টমেন্ট আছে ওখানে। রিসেন্টলি তারা
মিয়ানমারের যে লার্জেস্ট মিয়ানমার নেভির যে লার্জেস্ট শিপইয়ার্ড যেটা হানলিনে, দ্যাট ওয়াজ এ চাইনিজ ফান্ডেড প্রজেক্ট বিল্ড বাই চাইনিজ, ওর পাশে এখন তারা একটা ড্রাই ডক করছে, 40,000 টন ক্যাপাসিটি ড্রাই ডক, যে হিউজ ওয়ান। আর এখন যেটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে হয়তো চায়না ভবিষ্যতের দিকে এখানে মিলিটারি প্রেজেন্স রাখতেও পারে, কারণ তার যখন স্ট্র্যাটেজিক মিলিটারি বেস বানাইতে পারে, স্ট্র্যাটেজিক ইকোনমি ইন্টারেস্ট যখন এখানে বাড়বে, সো ডেফিনেটলি দ্যাট কুড বি ফলোড বাই দ্য প্রেজেন্স অফ নেভাল পাওয়ার্স অর মিলিটারি অ্যাসেটস। ভবিষ্যতে এটা সম্ভাবনা আছে। অন দ্য আদার হ্যান্ড, আমেরিকা চাবে না চায়নাকে এই অ্যাক্সেসটা দিতে, কারণ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, যেটা গোয়াদার পোর্ট থেকে পাকিস্তানের মাধ্যমে যেটা আসবে, আর সিএমইসি চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর, এই দুইটা কিন্তু চায়নার জন্য খুব স্ট্র্যাটেজিক করিডোর, যেটা তাকে ইন্ডিয়ান ওশানে কানেক্টিভিটি দিবে। আমাদের বে অফ বেঙ্গলের ক্ষেত্রে আমেরিকা চাবে না যে এখানে চায়না ওই অ্যাক্সেসটা পায়। সেক্ষেত্রে আমেরিকা এই আরাকান আর্মিকে ইউজ করতেও পারে। অন দ্য আদার হ্যান্ড, চায়না তার ইকোনমিক স্ট্র্যাটেজিক যে ইন্টারেস্ট যেগুলো আছে, ইকোনমিক ইন্টারেস্ট আছে, সেটার জন্য দে ক্যান এনগেজ উইথ দ্য আরাকান আর্মি। আই এম শিওর চায়না ইজ অলরেডি ইন দ্য এনগেজমেন্ট উইথ দ্য আরাকান আর্মি, কারণ চকপিউ ডিস্ট্রিক্টে কিন্তু যুদ্ধ বিগ্রহ একটা স্ট্র্যাটেজি। বেসিক্যালি চায়না এবং ইন্ডিয়া দুই পক্ষই জান্তা সরকারের সাথে সম্পর্ক রাখছে, আরাকানদের সাথে সম্পর্ক রাখছে, আর আমরা বসে আছি প্র্যাকটিক্যালি। ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা আছে, ইন্ডিয়া তো ওই যে কালাদান মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ট্রানজিট, যেটা কেএমটিটি বলে, ওই প্রজেক্টটা তো আছে। প্লাস থ্রু মিয়ানমার, ইন্ডিয়া ওয়ান্টস টু কানেক্ট দ্য সাউথ ইস্ট এশিয়ান নেশনস। অন দ্য আদার হ্যান্ড, ইন্ডিয়া তার ডোর স্টেপে, তার ব্যাকইয়ার্ডে আমেরিকার প্রেজেন্সটা পছন্দ করবে না, দে উইল নট লাইক ইট। এক। দুই নম্বর হচ্ছে আবার চায়নার অ্যাক্সেস ইনটু দ্য বে অফ বেঙ্গল, এই যে সিএমএসি মাধ্যমে, সেটাও ইন্ডিয়া পছন্দ করবে না। বাট ইন্ডিয়া এই মুহূর্তে খুব বেশি কিছু তার করার নাই, বিকজ অফ আমেরিকান পাওয়ার অ্যান্ড দ্য চাইনিজ পাওয়ার। সামনের দিকে জিওপলিটিক্যাল ইস্যুটা আরো কমপ্লিকেটেড একটা আকার ধারণ করবে। সো বাংলাদেশ উইল হ্যাভ টু ম্যানিউভার ভেরি স্মার্টলি, যেটা করতেছে না, করা উচিত। মানে হয় কি, একটা পর্যায়ে জিওপলিটিক্যাল ইস্যুসগুলো এত ডাইনামিক এবং সুইচ করতে থাকে, ওয়েল ইন অ্যাডভান্স রিয়াক্ট না করলে অনেক সময় সিচুয়েশনগুলো নিজের কন্ট্রোলে থাকে না। এটা হচ্ছে অবস্থা। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে এখানে এখন বাংলাদেশের, ধরেন আমরা বুঝলাম যে পাস্ট ফেইলিয়ার, বাট এখানে তো বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন ইনিশিয়েটিভ নিছে। লাইক ফর এক্সাম্পল, আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার একটা ইনিশিয়েটিভ ছিল ভাষাঞ্চল এদেরকে স্থানান্তরিত করা, রোহিঙ্গাদেরকে। অ্যান্ড দেন আমাদের মানে কারেন্ট আমাদের মিস্টার খলিল সাহেব একবার বললেন যে না, আমরা প্রায় 2 লক্ষ প্রায় পাঠায় দিব। তারপরে আমরা দেখলাম যে আর গেল না বিভিন্ন কারণে। সো অর্থাৎ 2017 পার্টিকুলার পর থেকে রোহিঙ্গারা আসার পরে বাংলাদেশের সমস্ত এনজিওরা বিশাল ফান্ড পাইলো, সেই ফান্ড দিয়ে বেসিক্যালি কক্সবাজারের জমির দাম কিছু বাড়াইলো। আবার এট দ্য সেম টাইম এখন কক্সবাজারের অনেক দূরে বা সেন্ট মার্টিন অনেক সময় বন্ধ থাকে। সো বাংলাদেশ তো ফেইল করতেছে, কেন ফেইল করতেছে, অ্যান্ড সামনে কিভাবে বাংলাদেশ আসলে ভালো করতে পারে এই রোহিঙ্গাদেরকে পাঠানোর ক্ষেত্রে? 2017 সালের ঘটনার আগে, এই রোহিঙ্গা ইনফ্লাক্সটা হওয়ার আগে 2012 সালে কিন্তু আর একটা ক্রাইসিস, স্মল স্কেল ক্রাইসিস হয়েছিল ইন আরাকান স্টেটে। সেটা বেসড অন এ রিউমারটা কি ছিল, যে একজন রোহিঙ্গা মুসলিম একটা বুদ্ধিস্ট মেয়েকে রেপ করে মেরে ফেলছে। যে বেসড অন দ্য রিউমার একটা কমিউনাল ভায়োলেন্স তৈরি হয়েছে। কমিউনাল ভায়োলেন্স তৈরি হলে, রাখাইনে কমিউনাল ভায়োলেন্স তৈরি হলে হওয়ার মানেটাই হচ্ছে রোহিঙ্গা সরাসরি বাংলাদেশে চলে আসা। তো 2012 সালে সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিল যে বর্ডারটাকে সিল করে দিয়েছিল, ক্লোজ করে দিয়েছিল, যে কাউকে অ্যালাউ করা হবে না। দ্যাটস আ ভেরি গুড ডিসিশন। এবং ওইবারে প্রবাবলি 60,000 এর মতো সামহাও এদিক সেদিকে ঢুকে পড়ছিল। বাট 2017 সালে এসে যেটা খুলে দিলাম দরজা, এটাকে যদি হোয়াট শুড আই সে, ইটস এ মিস্টেক অর ব্লান্ডার। ওই সময় আমি বলেছিলাম, আই সেড ইট অন রেকর্ড টু ডিফারেন্ট ইয়েতে, একটা রোহিঙ্গা ফেরত যাবে না। স্টিল আই স্ট্যান্ড। ওইটা আমার কাছে এখনো মনে হচ্ছে যে একটা রোহিঙ্গা ফেরত করা ডিফিকাল্ট হবে, বাট ফেরত গেলে ইফ আই এম প্রুভ রং, আই উইল বি ভেরি হ্যাপি। 2017 সালে অ্যালাউ করা ছিল, ইটস এ ব্লান্ডার। And another blunder was the Bhashanchar project. It's another blunder. We have spent how much money? 4,000 or 5,000 crore taka to relocate 100,000 Rohingyas. A Rohingya relocation deep inside Bangladesh and within the mainstream population. এটা ক্লিয়ার একটা মেসেজ দিয়েছে নেপিডোকে, যে বাংলাদেশ হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য রোহিঙ্গাস এন্ড দে স্টার্টেড অ্যাকসেপ্টিং দ্য মেইনস্ট্রিমের ভিতরে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য তারা প্রজেক্ট শুরু করে দিছে। দ্যাটস এ ক্লিয়ার, দে ইন্টারপ্রেটেড ইট লাইক দ্যাট। ক্লিয়ার মেসেজ দেয়। এখন পর্যন্ত ওই ভাষাঞ্চলে প্রায় 37,000 বা 40,000 রোহিঙ্গাকে রিলোকেট করা হয়েছে, আরো 60,000 আসবে। আর যদি ভবিষ্যতে কখনো এই রিপ্যাট্রিয়েশন প্রসেস শুরুই হয়, এই 100,000 এদেরকে ভাষাঞ্চল থেকে আপনি আবার ওখানে নিয়ে যাবেন। হুই লোক ভাষাঞ্চল, হোয়াট ইজ দিস প্রজেক্ট? এইগুলো না করে আমাদের ফোকাসটা হওয়া উচিত ছিল ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি। এই ডিপ্লোম্যাসিতে আমাদের থাকা উচিত ছিল। ইন এনি ওয়েজ, I don't support this Bhashanchar project.
it gave a bad message to Yangon. Sorry, Naypyidaw. আমরা একটা সময় উই ওয়ার ভেরি স্ট্রিক্ট 2012-তে খুব স্ট্রিক্ট, আসা যাবে না। 2017-তে দেয়ার ওয়াজ আ বিগ কন্ট্রোল যে কে আসতেছে কি আসতেছে। আপনার কি মনে হয় যে 2021, 22, 23, 24, 25-এ মানে ড্রামাটিক্যালি আমাদের কন্ট্রোল ওই এলাকায় কমে যাচ্ছে? ইট ফিলস লাইক রোহিঙ্গারা যারা যা করতেছে তাই তারা করতে পারতেছে। না, বাংলাদেশ হ্যাজ দ্য কন্ট্রোল। রোহিঙ্গা রিফিউজির উপরে কন্ট্রোল হচ্ছে। একটা হয় কি, একটা রিফিউজি ক্যাম্পে যখন এরকম হিউজ পপুলেশন কনসেন্ট্রেটেড থাকে অ্যান্ড দে ডু নট হ্যাভ এনি জব, তাদের সোশ্যাল লাইফ বলতে কিছুই থাকে না, তখন তারা বিভিন্ন ধরনের কাজে, আনসোশ্যাল কাজে এনগেজ হয়ে যায়। তো সেটাই হচ্ছে এই মুহূর্তে, সেই কাজগুলোই হচ্ছে। ড্রাগ ব্যবসায় জড়ায় যাচ্ছে, ডাকাতিতে জড়ায় যাচ্ছে, আর্মস স্মাগলিং এ জড়ায় যাচ্ছে। তো এগুলোর সাথে চলতেছে। এখন এটা বাড়তে বাড়তে কতটুকু বাড়বে, একটা ফেরত না পাঠালে এটা বাড়তেই থাকবে। এক পর্যায়ে হয়তো তারা মেইন স্ট্রিমে কিছু ঢুকে যাবে, মেইন স্ট্রিম পপুলেশনের সাথে কিছু ঢুকে যাবে। আমরা কি আসলে কখনো, আমি যদি একদম মানে খারাপ হয়ে মানে এরকম একটা সিচুয়েশন হইতে পারে কিনা, গিভেন দ্যাট আমাদের কক্সবাজার এবং সেন্ট মার্টিন খুবই সিগনিফিকেন্ট একটা টুরিস্ট এলাকা, আমরা কি সেন্ট মার্টিন হারাইতে পারি কিনা? সেন্ট মার্টিন হারাবেন মানে হারানো বলতে আমি বুঝেছি যে টু আ পয়েন্ট যেখানে নিরাপত্তা সংকটটা এত বেশি যে সেন্ট মার্টিনে আর বাংলাদেশের ট্যুরিজমে যেতে পারবে না, বিকজ দ্য সিকিউরিটি ক্রাইসিস ইজ সো হাই। না, এখন পর্যন্ত সেরকম কোনো ট্রেন্ড লক্ষণীয় দেখা যায় নাই। এই রোহিঙ্গা রিফিউজি যারা আসে এদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, হাউ কুইকলি এদেরকে ফেরত পাঠানো যায়, সবকিছুর উপর নির্ভর করবে কিন্তু এই ওভারঅল সিকিউরিটি সিচুয়েশন ইন দ্য টেকনাফ এন্ড দ্য কোস্টাল এরিয়াস। Within 2050, this will be a population of 60 to 80 lakhs. So we are talking about a very big population. হ্যাঁ, অত দূর যাওয়ার দরকার নেই। আমার যেটা ডেমোগ্রাফিক্স অফ রোহিঙ্গা রিফিউজিস অ্যান্ড দ্য সিকিউরিটি ইমপ্লিকেশনস, 2030 পর থেকেই কিন্তু সিচুয়েশনটা কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে, যদি আপনি এখনই রিপ্রেকটিশনে কোনো প্রোগ্রেস যদি না হয়। যখন আমরা বলি কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে, কন্ট্রোলের বাইরে কি হইতে পারে? আমি প্রথমটা দেখি সোশ্যাল সিকিউরিটি ইস্যুস। আপনি এতগুলো রোহিঙ্গা রিফিউজিকে, পপুলেশন যেটা বাড়বে, বাংলাদেশ লিগালি ক্যানট গিভ প্রোভাইড এমপ্লয়মেন্ট। কিছু লোক হয়তো কৃষিকাজ, এই ইলিগাল কৃষিকাজ করে খাবে, কিছু দোকানপাট দিবে, এটা সেটা বিক্রি করবে, কিছু হয়তো এই ডোনার্স কান্ট্রিজের সাহায্যের উপরে চলবে, বাট বাকিরা ইয়ং পপুলেশনটা কি করবে? তার আনসোশ্যাল অ্যাক্টিভিটি জড়ায় যাবে। প্রথমে হচ্ছে এটা সোশ্যাল সিকিউরিটি প্রবলেম তৈরি করবে, এবং এক্সটার্নাল ফ্যাক্টরস বা এক্সটার্নাল পাওয়ার্স লোকাল পাওয়ার্স যারা আছে, এরা আবার এদেরকে মিসইউজ করতে পারে। তো মিসইউজ যদি ওই লেভেলটা ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ অ্যাবিউজ আর মিসইউজ, wider security implications will take place. সো থ্যাংক ইউ, আমরা অনেক কিছু শিখলাম। অ্যান্ড আমার কাছে মনে হয় যে রোহিঙ্গা ইস্যু নিয়ে যতটুকু আলোচনা হওয়া উচিত বা সিরিয়াসলি আলোচনা হওয়া উচিত, যতটুকু আলোচনা সিরিয়াসলি হয় না, ইট ইজ সামথিং দ্যাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সব মানুষের এটা জানা উচিত, সো দ্যাট দে নো দে কোন থ্রেডগুলো আছে। অ্যাজ আ লাস্ট পয়েন্ট, ডু ইউ থিঙ্ক দ্যাট মানে এখন থেকে ধরেন কি পজিটিভ অ্যাকশনগুলো নেওয়া যায় যেটাতে আমরা আশা করতে পারি যে উইদিন নেক্সট ফিউ ইয়ার্স এটা একটা পজিটিভ দিকে যেতে পারে, যদিও সিচুয়েশনটা খুবই কমপ্লেক্স? It's very, very difficult to say the future কি হবে. That depends on our engagement with the counterparts. And counterparts আমাদের দুইটা, অফিসিয়ালি বলে আনঅফিসিয়ালি, জান্তা এবং আরাকান। জান্তা না আরাকান আর্মি। আরাকান আর্মি কুড বি দ্যাট তারা হয়তো ওখানে একটা অবস্থান নিয়ে নিবে, একটা স্থায়ী অবস্থা নিয়ে নিবে। সো তাদের কাছে আর রোহিঙ্গা রিপ্রেজেন্টেশন হবে না। অন দ্য আদার হ্যান্ড, জান্তা তো অ্যাকচুয়ালি অবৈধ সরকার হলেও দ্যাট ইজ জান্তা সরকারই তো মিয়ানমারকে রিপ্রেজেন্ট করতেছে ইন্টারন্যাশনাল ফোরামে। সো তাদের সাথে একটা এনগেজমেন্ট দরকার হবে, কারণ জাতিসংঘ এরা আরাকান আর্মির সাথে এনগেজ করবে নাকি আবার ওই জান্তা সরকারের সাথে এনগেজ করবে। জান্তা সরকার আর মিয়ানমার, আরাকান আর্মি, এরা আবার কিভাবে জিনিসটাকে প্লে করবে তার উপরে নির্ভর করবে। এটা নির্ভর করছে আমাদের ডিপ্লোম্যাটিক প্রফিসিয়েন্সির উপরে ইন দ্য ইন্টারন্যাশনাল স্টেজ। কারণ এখন জিনিসটা, বাংলাদেশ ট্রাইড উইথ দ্য বাইল্যাটারাল এগ্রিমেন্ট, ইট ডিড নট ওয়ার্ক। বাংলাদেশ ট্রাইপার্টেড এগ্রিমেন্টও চেষ্টা করছে, বাংলাদেশ মিয়ানমার চায় না। দ্যাট অলসো ডিড নট ওয়ার্ক ইন লাস্ট 8 years, ইট ডিড নট ওয়ার্ক। এখন আইসিজি তো আবার কেস পেন্ডিং আছে, সেটাও একটা, আইসিজির রায়টা কি হবে? আইসিজির রায় হলে কি হবে? হুইল ইমপ্লিমেন্ট ইট? কে ইমপ্লিমেন্ট করবে? যদি বলে যে হ্যাঁ রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যাবে, হাউ ডু ইউ সেন্ড দেম ব্যাক? নো ওয়ান ইজ টেকিং দেম। সো ইউ ডোন্ট হ্যাভ দ্যাট স্ট্রেংথ অ্যান্ড ক্যাপাসিটি যে আপনি প্রেশার ক্রিয়েট করে তাদেরকে ফেরত পাঠাবেন, সেই ক্ষমতা তো নাই। অনিশ্চয়তার ভিতর দিয়ে চলতেছে, বাট উই হ্যাভ টু কিপ দ্য এফোর্ট অন, আমাদেরকে এফোর্টটা রাখতে হবে। সো থ্যাংক ইউ স্যার, আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম। অ্যান্ড হোপফুলি যে আমরা ফিউচারে আরও
ইম্পর্টেন্ট ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স আপনার কাছ থেকে শিখতে থ্যাংক ইউ পারবো। সো মাচ অ্যান্ড থ্যাংকস ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ।